আমি ডিসি স্যার। আগের দিন আমরা ভারতের শিল্প সম্পদ এই অধ্যায় শুরু করেছি। আগের ক্লাসে আমরা শিল্প কাকে বলে, শিল্পের শ্রেণীবিভাগ, শিল্প গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক কারণ এগুলি আলোচনা করেছি। আজকে আমাদের সিলেবাসের যে শিল্পগুলি আছে সেগুলি আমরা পরপর আলোচনা করব। আজকে শিল্প অধ্যায়ের আমাদের দ্বিতীয় অংশ। আজকে আমরা ভারতের লৌহ ইস্পাত শিল্প, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি আলোচনা করব। দেখো, লৌহ ইস্পাত শিল্প একটি অবিশুদ্ধ বা ভার হ্রাসশীল বা ওজন হ্রাসশীল কাঁচামাল নির্ভর শিল্প। এর যে প্রধান তোমার হচ্ছে কাঁচামালগুলি, সমস্ত খনিজ কাঁচামালগুলি, এগুলো তোমার হচ্ছে শিল্পে ব্যবহারে হওয়ার পর এদের যেহেতু ওজন হ্রাস পায়, তাই এরা অবিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল। যাই হোক, লৌহ ইস্পাত শিল্প প্রধানত যে যে কাঁচামাল লাগে আমরা জানি। তোমার আকরিক লোহা প্রধান, এছাড়া কয়লা, ম্যাঙ্গানিজ, চুনাপাথর, ডলোমাইট প্রভৃতি প্রয়োজনীয় হয়। আমাদের ভারতের যে লৌহ ইস্পাত শিল্প, তার ইতিহাস কিন্তু অত্যন্ত প্রাচীন এবং গৌরবময়। দিল্লির কাছে একটি লৌহ স্তম্ভ আছে, যেটি বলা হয় প্রায় 10,000 বছরের পুরনো, কিন্তু সেখানেও এখনও মরচে ধরেনি। স্বাধীনতার আগে 1830 সাল নাগাদ তামিলনাড়ুর পোর্টো নোভো বলে একটা জায়গায় প্রথম লৌহ ইস্পাত কারখানা তৈরি হয়, কিন্তু সেটা খুব সফলতর উদ্যোগ ছিল না। এরপরও 1870, 1874 খ্রিস্টাব্দ নাগাদ আমাদের পশ্চিমবঙ্গের তোমার বার্নপুরেও একটি লৌহ ইস্পাত কারখানা তৈরি হয়, কিন্তু সেটিও বেশি দিন চলেনি। স্বাধীনতার আগে ভারতের সফলতম যে লৌহ ইস্পাত শিল্পের উদ্যোগ, সেটা 1907 সালে বর্তমানে যেখানে জামশেদপুর, সেখানে ছিল সাকচি নামে একটা গ্রাম। সেখানে জামশেদজি টাটার প্রচেষ্টায় তোমার টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি তৈরি হয়, এবং এই কারখানাতেই 1911 সালে ভারতের প্রথম সফল লৌহপিণ্ড উৎপাদন হয়। এরপর ভদ্রাবতীতেও স্বাধীনতার আগে একটি কারখানা স্থাপিত হয়, এবং বার্নপুরে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি তোমার ইস্কোর কারখানাটি স্থাপিত হয়। তবে লৌহ ইস্পাত শিল্পের যে প্রকৃত বিকাশ, সেটা শুরু হয় কিন্তু স্বাধীনতার পর বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সরকার যখন লৌহ ইস্পাত শিল্পের উন্নতির দিকে নজর দেয়। এখন মনে রাখবে, লৌহ ইস্পাত শিল্পকে বলা হয় মৌলিক শিল্প বা সকল শিল্পের মেরুদণ্ড, বেসিক ইন্ডাস্ট্রিজ বা ফান্ডামেন্টাল অফ অল ইন্ডাস্ট্রিজ। কেন না, লৌহ ইস্পাত শিল্প থেকেই তোমার হচ্ছে প্রয়োজনীয় বিভিন্ন যে ছোট বড় শিল্পের যন্ত্রপাতি, সরঞ্জাম প্রভৃতি তৈরি হয়। তোমার ধরো পরিবহন শিল্পের বিভিন্ন জিনিস, জাহাজ, বিমান, আমাদের সড়ক পরিবহনের বাস, রেল, তারপরে তোমার অন্যান্য বিভিন্ন শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্পের যে জিনিসপত্র, সমস্ত লৌহ ইস্পাত শিল্পকে তৈরি হয়। অর্থাৎ কোনো একটি দেশের মূল যে পরিকাঠামো তৈরির ক্ষেত্রে লৌহ ইস্পাত শিল্পজাত দ্রব্য খুব গুরুত্বপূর্ণ। এই জন্য এই শিল্পকে আমরা বলি ফান্ডামেন্টাল অফ অল ইন্ডাস্ট্রিজ বা সকল শিল্পের মেরুদণ্ড। যাই হোক, দেখো এখানে ভারতের লৌহ ইস্পাত শিল্প বর্তমানে কী কী কারখানা গুরুত্বপূর্ণ আছে তার একটি তালিকা করে আমরা দিয়েছি। দেখো, প্রথমেই ভাগ করেছি বৃহদায়তন ইস্পাত কেন্দ্র, জায়েন্ট যে স্টিল প্ল্যান্ট, সেটা কী কী আছে। মোটামুটি এখন আমাদের ভারতের 6টা। ভিলাই ছত্তিশগড়, এখানে রাজ্যের নাম দিয়েছি পরে। দুর্গাপুর পশ্চিমবঙ্গে আরেকটি রয়েছে বার্নপুর কুলটিতে। বোকারো ঝাড়খণ্ড। জামশেদপুর টিস্কোর কারখানা, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, এটাও ঝাড়খণ্ড। উড়িষ্যার রৌরকেলা, এইগুলি। এরপর হচ্ছে শঙ্কর ইস্পাত কারখানা, অর্থাৎ অ্যালয়, মিশ্র ধাতু, লোহের সঙ্গে ম্যাঙ্গানিজ এই সমস্ত মিশিয়ে যে স্টিল প্রস্তুত করা হয়। যাই হোক, তা স্টিল প্রস্তুত করা শঙ্কর ইস্পাত কেন্দ্র, তার মধ্যে কি আছে, পশ্চিমবঙ্গের দুর্গাপুরে তাহলে 2টি কারখানা, একটি বৃহদায়তন ইস্পাত কেন্দ্র এবং একটি শঙ্কর ইস্পাত কেন্দ্র, এবং এটা পূর্ব ভারতের বৃহত্তম। কর্ণাটকের ভদ্রাবতী, তামিলনাড়ুর সালেম বর্তমানে ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কেন্দ্র। এছাড়াও এই যে ভাগ করেছে, এগুলো হচ্ছে প্রধান যে কারখানাগুলি আমাদের রয়েছে। এছাড়াও স্পঞ্জ আয়রন, আরও ছোটো ছোটো মিনি স্টিল প্ল্যান্ট, এরকম অসংখ্য দেশে রয়েছে। তোমরা মোটামুটি বৃহদায়তন যে ইস্পাত কেন্দ্র, শঙ্কর ইস্পাত কেন্দ্র, যে ডিস্ট্রিবিউশনটা আমি এখানে দিয়েছি, এই নামগুলো মনে রাখবে কোথায় আছে।
এবার দেখো আমাদের লৌহ ইস্পাত শিল্পের বন্টনটা লক্ষ্য করলেই দেখো বৃহদায়তন যে ইস্পাত কেন্দ্রগুলো তার সবকটি প্রায় মধ্য ও পূর্ব ভারত, সেন্ট্রাল এবং ইস্টার্ন ইন্ডিয়া এতেই কিন্তু কেন্দ্রীভূত। এই জন্য এটা মাধ্যমিক একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদের। বা আমি আরেকটু আলাদা করে বলি, তোমাকে আলাদা আলাদা কারখানা ধরেও কোশ্চেন দিতে পারে, হয়তো 3 মার্কসে দিল বা 5 মার্কসেও, যে ভিলাইতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কি, ভিলাইতে কী কী অবস্থানগত সুবিধা আছে, বা দুর্গাপুরে কেন গড়ে উঠেছে, বোকারোতে কেন গড়ে উঠেছে, জামশেদপুরে কেন গড়ে উঠেছে। আমি একটু ছোটো ছোটো করে আলোচনা করে দেবো। প্রথমে জেনারেল বলি, যেটা খুব বেশি আসে, যে পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কী। কারণ ভারতের বৃহদায়তন ইস্পাত কেন্দ্রগুলোর মধ্যে সবকটি প্রায় ভিলাই, ছত্তিশগড়, দুর্গাপুর, বার্নপুর, কুলটি, বোকারো, জামশেদপুর, রৌরকেলা সবই হচ্ছে তোমার পূর্ব ভারতে কেন্দ্রীভূত। এর কারণ কি? প্রথমে আমরা দেখো, আমি তলায় সংক্ষেপে পয়েন্টসগুলো লিখেছি এখানে জায়গার স্বল্পতার জন্য। কিরম পয়েন্টস করে লিখতে, প্রথমে লিখতে হবে কাঁচামালের প্রাপ্তি। কাঁচামালের প্রাপ্তির মধ্যে দেখো, কাঁচামালের মধ্যে আবার কিছু সাব হেডিং করে দেবো। কয়লার প্রাপ্যতা, লৌহ, আকরিক লৌহ, চুনা পাথর, ডলোমাইট। যেমন দেখো পূর্ব ভারতে আমাদের দামোদর উপত্যকা ভারতের শ্রেষ্ঠ কয়লা খনি অঞ্চল রয়েছে। এখানে উন্নত মানের বিটুমিনাস জাতীয় কয়লা আমরা পাই। আচ্ছা, এখানকার প্রধান কয়লা খনি ধরো বোকারো, ঝরিয়া, গিরিডি, তালচের, রানীগঞ্জ, এগুলো এই যে পূর্ব ভারতের যে কারখানাগুলো সেগুলোতে তোমার কয়লা সরবরাহ করে। তারপরে ধরো আকরিক লোহা, তোমার পূর্ব ভারতেই বিহারের মানে ঝাড়খণ্ডের সিংভূম, গোয়া, নোয়ামুন্ডি, চিরিয়া, উড়িষ্যার ময়ূরভঞ্জ, ছত্তিশগড়ের দালদি রাজহারা, এই সমস্ত জায়গায় আকরিক লোহা পাওয়া যায়, যেখান থেকে এই সমস্ত ইস্পাত কেন্দ্রগুলো কয়লা পায়, লৌহ ইস্পাত পায়। এছাড়া আমাদের উড়িষ্যার বীরমিত্রপুর, ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ, সম্বলপুর, সুন্দরগড়ের ডলোমাইট, গাংপুর, বোনাই প্রভৃতি অঞ্চলের ম্যাঙ্গানিজ এই সমস্ত শিল্পে ব্যবহৃত হয়। এরপর দেখো জলসম্পদ। দেখো আমাদের এই যে পূর্ব ভারতে এই সমস্ত কারখানাগুলি কোনো না কোনো নদী, হ্রদের তীরে গড়ে উঠেছে। এখানে দেখো দামোদর রয়েছে, বরাকর রয়েছে, সুবর্ণরেখা রয়েছে, ব্রাহ্মণী রয়েছে, মহানদী রয়েছে। এই সমস্ত নদী পর্যাপ্ত জল দেয়। যেমন ধরো আমাদের দুর্গাপুর এই যে কারখানাগুলো দামোদর নদীর তীরে। তারপরে তোমার হচ্ছে সুবর্ণরেখা এবং তার উপনদী খড়কাইয়ের তীরে গড়ে উঠেছে জামশেদপুরের কারখানা। উড়িষ্যার যে রৌরকেলার কারখানা সেটা ব্রাহ্মণী নদীর তীরে। তাহলে এই নদী থেকে জল পাওয়া যাচ্ছে। এরপর দেখো বিদ্যুৎ শক্তি বা শক্তি সম্পদ, এটা খুব গুরুত্বপূর্ণ। দামোদর অববাহিকায় যে ডিভিসির যে বিভিন্ন তোমার হচ্ছে জলবিদ্যুৎ এবং তাপবিদ্যুৎ কেন্দ্র, এগুলো থেকে আমরা তোমার বিদ্যুৎ শক্তি পাই। এছাড়া বন্দর, পূর্ব ভারতে কলকাতা বন্দর, বর্তমানে হলদিয়া বন্দর, এছাড়া উড়িষ্যার পারাদ্বীপ বন্দর আছে, যেগুলো পণ্যদ্রব্য আমদানি রপ্তানিতে সাহায্য করে। এছাড়া উন্নত পরিবহন যোগাযোগ ব্যবস্থা বলার অপেক্ষা রাখে না। তোমার দক্ষিণ পূর্ব রেলপথ, জাতীয় সড়ক পথ সমস্ত তোমার এখানে অত্যন্ত উন্নত, যেটা লৌহ ইস্পাত শিল্প স্থাপনের পক্ষে সহায়ক। এছাড়া সুলভ শ্রমিক, পূর্ব ভারত একটি জনবহুল অঞ্চল, এখানে তাই কারখানায় কাজের জন্য শ্রমিকের অভাব হয় না। তাহলে এইভাবে আমাদের আসতে পারে যে পূর্ব ভারতে কেন কেন্দ্রীভূত। এছাড়া আমার যদি আলাদা কোনো একটি বা দুটি কারখানা ধরে তোমার কোশ্চেনটা আসে যে এখানে কেন গড়ে উঠেছে। যেমন ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলি, ধরো আমাকে কোশ্চেন দিল জামশেদপুরে এই যে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, এটা গড়ে ওঠার কারণ কি। তা আমরা জানি জামশেদপুরে আগেই বলেছি 1907 সালে জামশেদজি টাটার প্রচেষ্টায় সুবর্ণরেখা এবং তার উপনদী খড়কাইয়ের সংযোগস্থলে গড়ে উঠেছে এই কারখানা। এখানে আকরিক লোহা দেখো তোমার আমাদের উড়িষ্যার গুরুমহিষানি, বাদাম পাহাড়, সুলাইপাত এগুলো থেকে পাচ্ছে। তারপর ঝাড়খণ্ডের তোমার নোয়ামুন্ডি, গুয়া, বুদাবুরু এগুলো থেকে। ঝরিয়ার কয়লা, ভারতের শ্রেষ্ঠ কয়লা খনি রয়েছে। এছাড়া তোমার সিংভূম, কেওনঝড়, বোনাই এগুলো থেকে ম্যাঙ্গানিজ। গাংপুর, বীরমিত্রপুর এগুলো থেকে চুনাপাথর, ডলোমাইট পাচ্ছে। সুবর্ণরেখা খড়কাই থেকে জল পাচ্ছে। কলকাতা বন্দরের সুবিধা রয়েছে। এই সমস্ত কারণে আমাদের ভারতের যে বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র টিসকো বা জামশেদপুরের কারখানা গড়ে উঠেছে। ঠিক একই রকমভাবে যদি অন্য আরেকটা বলি, ধরো ভিলাইয়ের কারখানা। ভিলাই হচ্ছে বর্তমানে ভারতের শ্রেষ্ঠ বৃহদায়তন কারখানাগুলোর মধ্যে শ্রেষ্ঠ। তা এখানে এটা 1960 সালের পূর্বতন যে সোভিয়েত রাশিয়া তার সহযোগিতায় ছত্তিশগড় রাজ্যে এটা গড়ে উঠেছে। এখানে তোমার ভারতের শ্রেষ্ঠ যে আকরিক লোহা খনি দালদি রাজহারা, এখান থেকে লোহা পাওয়া যায়।
তারপরে তোমার কোরবা কয়লা খনি, সেখান থেকে কয়লা পাওয়া যায়। বালাঘাট, ভান্ডারা প্রভৃতি থেকে ম্যাঙ্গানিজ পাওয়া যায়। এবং টেন্ডুলা বা টন্ডুলা বলে একটা জলাধার, সেখান থেকে জল পাওয়া যায়। কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ ইউজ করা হয়, ঠিক আছে। এবং বিশাখাপত্তনম বন্দরের সুবিধা নেয়, পারাদ্বীপ বন্দর দিয়েও আদান প্রদান হয়। তাহলে এই কারণে হচ্ছে ধরো ভিলাইয়ের কারখানা গড়ে উঠেছে। ঠিক তেমনইভাবে আমি আরেকটিও আলোচনা করি, ধরো রৌরকেলা ওড়িশার কারখানা। ওড়িশায় তোমার হচ্ছে আমার এখানে কারখানাগুলো হচ্ছে তোমার উড়িষ্যা আমরা দেখলাম বাদাম পাহাড়, সুলাইপাত, বোনাই এই সমস্ত জায়গা থেকে আমাদের আকরিক লোহা পাচ্ছে। তারপর তালচের কয়লা খনি, সেখান থেকে কয়লা পাচ্ছে। এছাড়া রানীগঞ্জ, ঝরিয়া, বোকারো এখান থেকেও কয়লা পাচ্ছে। বীরমিত্রপুর, পূর্ণপানি এগুলো থেকে চুনা পাথর। মধ্যপ্রদেশের হিরির কাছ থেকে ডলোমাইট নিচ্ছে, ঠিক আছে। হীরাকুদের জলবিদ্যুৎ ব্যবহার করছে। এছাড়া এই রৌরকেল্লার কারখানা ব্রাহ্মণী নদীর তীরে, তাই সেই জল ব্যবহার করছে। তাহলে এইভাবে এক একটা কারখানা ধরে প্রধান কারখানাগুলো ধরো ভিলাই আসতে পারে, দুর্গাপুর, বোকারো ধরো, জামশেদপুর এরমও আসতে পারে। কিন্তু জেনারেল যে কোশ্চেনটা মাধ্যমিকে খুব বেশি আসে যে পূর্ব ভারতে এই লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কী। যাই হোক, তাহলে এই হচ্ছে মোটামুটি ভারতের যে লৌহ ইস্পাত শিল্পের চিত্রটা। এবার কয়েকটা জিনিস আছে, যেমন হচ্ছে দেখবে আছে তো আমাদের সেল, এটা আমি কোশ্চেনেও দেবো, SAIL সেল, সব ক্যাপিটালে। সেল কি না, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এটা হচ্ছে তোমার 1973 সালে লৌহ ইস্পাত শিল্পের উন্নতি, তার উৎপাদন বৃদ্ধির জন্য এই সংস্থাটি স্থাপন করা হয়। বর্তমানে জামশেদপুরের কারখানা, জামশেদপুর বেসরকারি মালিকাধীন টাটাদের। এছাড়া বিজয়নগরে একটা কারখানা, সেটা বাদে মোটামুটি ভারতের সব কারখানাই হচ্ছে সেলের নিয়ন্ত্রণাধীন। এর যে পূর্ব ভারতের সদর দপ্তর সেটা আমাদের কলকাতাতে, ইস্পাত ভবন, তোমরা হয়তো দেখেছো পার্ক স্ট্রিটের পরেই। যাই হোক, আর এমনি সমগ্র ভারতে যে হেডকোয়ার্টার সেটা দিল্লিতে অবস্থিত। তাহলে সেল হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এবার আমরা সংক্ষিপ্তভাবে একটু জেনে নিই ভারতের এই যে লৌহ ইস্পাত শিল্প, এই লৌহ ইস্পাত শিল্পের কী কী সমস্যা বর্তমানে আমরা দেখতে পাই। দেখো, লৌহ ইস্পাত শিল্পে ভারতের যে সমস্যা সেই বিষয়গুলো যদি আমরা হাইলাইট করি, তাহলে প্রথমেই আসবে উন্নত কোকিং কয়লার অভাব। ভারতে কয়লা পাওয়া যায়, কিন্তু উন্নত মানের যে কোকিং কয়লাকে পুড়িয়ে যেটা তৈরি করা হয় সেই কোকিং কয়লার অভাব রয়েছে। এই জন্য অনেক সময় আমাদের আমদানি কটার প্রয়োজন হয়। মূলধনের অভাব, এটা একটা উন্নতিশীল দেশের খুব সমস্যা শিল্পের। আমাদের এখানে নির্মাণ খরচও বেশি হয়। এছাড়া হচ্ছে তোমার কলকারখানাগুলির আধুনিকীকরণ, তুমি যদি জাপান, আমেরিকা এইসব দেশের সঙ্গে তুলনা করো, তাহলে হচ্ছে আমাদের কলকারখানাগুলোর আধুনিকীকরণ, যন্ত্রপাতির মান এগুলো তোমার হচ্ছে অনেক পিছিয়ে, আধুনিক প্রযুক্তির ক্ষেত্রেও পিছিয়ে আছে। এছাড়া আমাদের দেশে বিভিন্ন সময় শ্রমিক সমস্যা, ধর্মঘটের সমস্যা, বিদ্যুৎ সরবরাহের সমস্যা, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ এটা একটা বড় সমস্যা। এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে ভারতের লৌহ ইস্পাত শিল্পের সমস্যার ক্ষেত্রে। যাই হোক, তবে সেল মানে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সবসময় প্রচেষ্টা করে যে সমস্যার সমাধান করে কি করে উৎপাদন আরও বাড়ানো যায়, আরও উন্নতি করা যায়। তাহলে এই হচ্ছে আমাদের ভারতের লৌহ ইস্পাত শিল্প আমরা আজকে আলোচনা করলাম। পরের দিন আমরা ভারতের কার্পাস বস্ত্রবয়ন শিল্প আলোচনা করব পরের ক্লাসে। তোমরা ভিডিওটা ভালো করে দেখবে, আমি যে PDF নোটসগুলো পাঠাবো সেগুলো পড়বে, পাঠ্যপুস্তক পড়বে, তাহলে যে কোশ্চেনগুলো দেবো সেগুলো সব উত্তর দিতে পারবে।